আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান। কয়েকজন ভাড়াটে লোক দিয়ে দেশ পরিচালনা করা যায় না বললেন মির্জা ফখরুল। জবাবদিহিতা না থাকায় দুর্নীতি কয়েক গুণ বেড়েছে মন্তব্য। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও এক শিশু ও এক নারীর মৃত্যু। হাসপাতাল থেকে বাড়ি ফিরল দুই শিশু। মঙ্গলবার সীমিত পরিসর স্কুল খোলার সিদ্ধান্ত। হাজারো মানুষের অংশগ্রহণ ও সচেতনতার বার্তায় হাতিরঝিলে প্যান্টনিক্স টাইগার রান ঢাকা। বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান। এবং যশোর সদরের অটো পার্টস ব্যবসায়ী শখের খামার এখন সফল বাণিজ্যিক উদ্যোগ। কর্মসংস্থানের পাশাপাশি নিরাপদ খাদ্যের সংস্থান। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজনৈতিক দলের সাথে মতবিনিময় শেষে একথা জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। একই সাথে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন তারা। রিয়াজ ইসলামের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা জানান, জুলাই সনদ ঘোষণার সাথে নির্বাচনের তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা। আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। নির্বাচনী তারিখ প্রক্রিয়া সবকিছু মাননীয় প্রধান উপদেষ্টা জাতির সামনে উন্মোচন করবেন এবং আমাদের সবাইকে সামনের স্টেবল স্বচ্ছ বাংলাদেশ গড়ার যে নির্বাচন, সেই নির্বাচনের প্রত্যাশা আজকে পরিষ্কারভাবে উনি আমাদেরকে দিয়েছেন। কয়েকজন রাজনৈতিক দলের নেতা বলেন, সরকারের মধ্যে আরেক সরকার লুকিয়ে আছে বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হচ্ছে না। যে আমার কেন জানি মনে হচ্ছে সরকারের ভিতর আরেকটি সরকার অবস্থান করছেন, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই উন্নতি ঘটানো যাচ্ছে না। কিন্তু কোনো অবস্থাতেই মানবাধিকার লঙ্ঘন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমাধান হবে এটা আমরা মনে করি না। কারণ দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আপত্তি জানিয়েছে বেশ কয়েকটি দল ও সংগঠন। কথা ছিল অসম চুক্তি প্রকাশিত করা হবে এবং গোপন চুক্তি প্রকাশিত করা হবে, অসম চুক্তি বাতিল করা হবে, কিন্তু অসম চুক্তি এই সরকারও করছে। এই ধরনের পদক্ষেপ সেটা বিভাজন তৈরি করে। স্ট্রংলি ঐক্যবদ্ধ থাকতে চাই, যেন কোনোভাবেই পরাজিত শক্তি এবং তার দোসরেরা কোনোভাবেই মাথা চাড়া দেওয়ার সুযোগ না পায়। হিউম্যান করিডোরের ব্যাপার সিদ্ধান্ত নিয়েছে, তারপরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এগুলো কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাজের মধ্যে পড়ে না। ইতিহাস এবং ঐতিহ্য এবং ধর্মীয় অনুভূতির সাথে সংশ্লিষ্ট অনেকগুলি বিষয় এখানে রয়েছে, যেগুলো নিয়ে আমাদের কনসার্ন আছে এবং আমরা উদ্বিগ্ন, দেশের ধর্মপ্রাণ মানুষ উদ্বিগ্ন। ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করার বিভিন্ন পরামর্শ উঠে এসেছে বৈঠকে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পতিত শক্তি নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা আরও বলেন, পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল সৃষ্টি করছে। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। প্রধান উপদেষ্টা বলেন, যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে।
কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না, কারণ ফ্যাসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাতারাতি সংস্কার হবে না, সংস্কার হতে হবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন মানুষ বোঝে না, কয়েকজন ভাড়াটে লোক দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশে দরকার নির্বাচিত সরকার। রাহুল রায় রিপোর্ট। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনায় মূল প্রতিপাদ্য ছিল জুলাই বিপ্লব, প্রত্যাশা ও প্রাপ্তি। আলোচনায় বিএনপি মহাসচিব বর্তমান প্রেক্ষাপট নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। রাতারাতি সম্ভব না। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কত লোক বৈঠক করে আপনার সংস্কারের কথা বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। পিআর পদ্ধতি, নির্বাচন সবকিছু উঠে আসে বিএনপি মহাসচিবের বক্তব্যে। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি, সেই ক্যান্ডিডেটের যে মার্কাই হোক, ধানের শীষ অথবা আপনার দানিকল্লা অথবা আপনার পুরা পাতা যাই হোক, সেখানে গিয়ে সে ভোট দেবে, ভোট দিয়ে সে নির্বাচন করবে, তাই না? নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত সাধারণ মানুষের কাছে যাওয়া। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী জারিফের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের জারিফের সমাধিতে শ্রদ্ধা জানায় বিমান বাহিনী। সকালে মাত্র ১ ঘন্টার ব্যবধানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জারিফ ও মাইলস্টোনের অফিস সহকারী মাসুমা বেগমের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর। জানাতুল বাকেয়া, কেকার রিপোর্ট। মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯:১০ মৃত্যুর কোলে ঢলে পড়ে। দুপুর 12:30 নাগাদ স্বজনদের কাছে তার মরদেহ বুঝিয়ে দেয় কর্তৃপক্ষ। কিন্তু অনেক ভালো ছেলে ছিল, নিষ্পাপ, আল্লাহ যেন ওর বেহেশত নসিব করুক, আপনারা দোয়া করেন। আসরের পর উত্তরা ১২ নম্বর খালপাড় বড় মসজিদে জানাজার নামাজ শেষে ১২ নম্বর সেক্টর কবরস্থানে জারিফকে দাফন করা হয়। জারিফের মৃত্যুর ১ ঘন্টার ব্যবধানে মাইলস্টোনের অফিস সহকারী মাসুমা বেগমের মৃত্যু হয়। দুপুর ২টোয় মাসুমার মরদেহ তার স্বজনদের বুঝিয়ে দেয়া হয়। উনি আমারে বলছে যে আমি এই বাচ্চা থুইয়া যদি আমি চলে যাইতে পারতাম তাহলে আমি বাইসা যাই পিছন দিয়া, কিন্তু চিন্তা করলাম আমার সন্তান আছে, আরেকজনের সন্তানের চিন্তা ভাবনা করে আমি আর দ্রুত কোনো দিকে যাই না। মাসুমার মরদেহ ভোলার বোরহানউদ্দিনের কুলারিয়ার নিজ গ্রামে নিয়ে যান স্বজনরা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের মধ্যে শনিবার ১২ বছরের রাফসি এবং আয়ান খান নামের ২ শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৩৬ জন। কিছুটা দুঃসংবাদ আমাদের জন্য যে 2টা রোগীকে আমরা আজকে হারিয়েছি। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। সপ্তাহখানেকের মধ্যে আরও বেশ কয়েকজনকে ছেড়ে দেয়া যাবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানাতুল বাকেয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতার বার্তায় রাজধানীর হাতিরঝিলে প্যান্টনিক্স টাইগার রান ঢাকা ২০২৫ নামে মিনি ম্যারাথন হয়েছে। জাতীয় গর্বের প্রতীক বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগ ও ভবিষ্যৎ নাগরিকদের যুক্ত করার প্রত্যয় জানিয়ে আয়োজকরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বন ও জীববৈচিত্র্যে রক্ষার বাধ্যবাধকতা তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ছিল রাইফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার। সৈয়দ মাদিহ অদিতকে সঙ্গে নিয়ে মোশাহিদ রনির রিপোর্ট। ভালোবাসি বনের যত প্রাণী, ভালোবাসি বনের গর্বের বাঘ।
মেঘলা ভোরে রাজধানীতে তখনও শুরু হয়নি চিরায়ত ব্যস্ততার বন্দনা। এরই মাঝে ধরিত্রী রক্ষার দায়বোধ থেকে হাজার প্রাণের মিলন মেলায় পরিণত হয় হাতিরঝিল এরিয়া। নানা শ্রেণী পেশা আর বয়সের মানুষের পাশাপাশি অভিভাবকদের হাত ধরে হাজির হয় এক ঝাঁক কোমল প্রাণ শিশু। চেতনায় জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার বার্তা। বাঘের জন্য এই রানটা করতেছে। এই রানিংয়ের মাধ্যমে বাঘ সংরক্ষণ প্রচার হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে। শরীরের জন্য ভালো। বাঘ বাঁচলে সুন্দরবন সুন্দর হবে। অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য এবং সোসাইটিকে একটা মেসেজ দেওয়ার জন্য এটা খুবই ভালো একটা উদ্যোগ। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাংলাদেশের একটা জাতীয় সম্পদ। ওই সম্পদ রক্ষার্থে আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য দৌড়টা হচ্ছে। বাঘদের রক্ষা করার জন্য একটা রান হচ্ছে। সুন্দর আয়োজন ছিল। শুধু বাঘ রক্ষায় না, প্রকৃতি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। রয়্যাল বেঙ্গল টাইগার আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, তারা এনডেঞ্জার অ্যানিমাল। সুস্থ থাকার জন্য আসলে রান করাটা খুবই জরুরি। এই ধরনের প্রোগ্রাম সবসময় চাই। ফর হেলদি লাইফ রান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এমন আয়োজন মানুষকে স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি সুন্দরবন ও বিপন্ন বাঘ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত বিশিষ্টজনদের। বাঘকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সচেতনতা প্রয়োজন। আপনারা জানেন যে বাংলাদেশে শুধুমাত্র সুন্দরবনে বাঘ আছে। একসময় অনেক জেলায় বাঘ ছিল, কিন্তু এখন সেটি নেই। শুধুমাত্র 3টি জেলায় অবস্থিত সুন্দরবনের মধ্যে বাঘের আবাসস্থল সংকুচিত হয়ে গিয়েছে। বাঘ থাকলে স্বাভাবিকভাবেই লোকালয় থেকে মানুষজন এখানে যাওয়া বন্ধ করে এবং বনায়নটা টিকে থাকে। তো সুতরাং বাঘের সাথে বনের যে সম্পর্ক এবং বন যে মানুষজনকে এবং উপকূলীয় অঞ্চলকে যেভাবে সুরক্ষা করে, এটার যে এই যে কোরিলেশন, এই সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। যে বাঘ এইখানে আটকা পড়েছে, তারা আর কখনো সিলেটের বনে, কখনো চট্টগ্রামের বনে বা পশ্চিমবঙ্গ হয়ে বিহারে কখনোই আর যেতে পারবে না, যেটা তারা আজ থেকে 200 বছর আগেও করেছে। অতএব আমাদের এই যে এক টুকরো 6000 বর্গ কিলোমিটারের সুন্দরবন, সেটিকে যেন আমরা অন্তত রক্ষা করতে পারি। শুধু আয়োজন আর আলোচনায় সীমাবদ্ধ না থেকে প্রাণ প্রকৃতি রক্ষায় ধারাবাহিক ও সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। দেশের সবচেয়ে শৌর্য বীর্যের প্রতীক বাংলার বাঘ, সে বাঘকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রচেষ্টা এবং এই সচেতনতা বৃদ্ধি করা। আসলে দিন দিন যেভাবে আমাদের এই বাঘের সংখ্যা কমে যাচ্ছে, সেই জন্য আমাদের কিন্তু সবার হাতকে এক করতে হবে। আমাদের যে নানা ধরনের প্রাণী আছে এবং আমাদের আশেপাশে যত জীববৈচিত্র্য আছে, সব কিছুকে যদি রক্ষা করতে চাই, আমাদের সবাইকে এগিয়ে আসার জন্য যেই মনোবৃত্তি দরকার, সেটাকেও কিন্তু জাগ্রত করতে হবে। আসলে সচেতনতার বিকল্প নাই এবং সেটা আমরা যত বেশি আমাদের মধ্যে ছড়াতে পারবো, তত কিন্তু আমাদের এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। তা আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বাংলার বাঘকে রক্ষা করি এবং আমাদের এই দেশটাকে ভালো রাখার চেষ্টা করি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে ম্যারাথনের টাইটেল স্পন্সর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং রেডিও ভূমি। আয়োজনের হেলথ কেয়ার পার্টনার ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। যশোর সদর উপজেলার কচুয়া রায়মানিক এলাকায় অটো পার্টস ব্যবসায়ী এজাজউদ্দিন টিপুর শখের খামার পরিণত হয়েছে সফল বাণিজ্যিক খামারে। এখন তার এই কৃষি উদ্যোগ হয়ে উঠেছে পারিবারিক ব্যবসার উল্লেখযোগ্য অংশ। প্রস্তুতি নিচ্ছেন ভবিষ্যতে বড় পরিসরে কৃষি খামার গড়ে তোলার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ভৈরবের শাখা নদীর তীরে রিসর্টের আদলে সাজানো একটি খামার বাড়ি।
শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কাছাকাছি থাকতে তৈরি হওয়া এই খামার হয়ে উঠেছে সফল বাণিজ্যিক উদ্যোগ। শহরের লোকের কোনো বিনোদনের জায়গা নাই, এইটা আমাদের পরিবার, আমাদের বাচ্চা কাচ্চার জন্য একটা বিনোদনের কেন্দ্র হিসেবে প্রথমে আমরা শখের বসে এটা করেছি, কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে যে এটা একটা বাণিজ্যিক সম্ভাবনা আছে। পারিবারিক এই খামারটিতে পালন করা হচ্ছে ব্রাহ্মা, শাহিওয়াল আর দেশি জাতের প্রায় অর্ধশতাধিক গরু। এগুলো শাহিওয়াল, কিন্তু এগুলো হচ্ছে পাকড়া বলে, একটু চিটচিট ধরনের। এটাও শাহিওয়াল, রেড কালারের। এটা আরো উন্নত জাত শাহিওয়ালের মধ্যে। এর কোয়ালিটিটা, এটা প্রায় 700 কেজি ওয়েট, লাইভ ওয়েটের। রয়েছে দেশ বিদেশ থেকে আনা বিভিন্ন জাতের ফলের বাগান। দেশি ফলমূল যত আছে সবকিছুই আমরা রাখার চেষ্টা করেছি। কমলা আছে, কিছু বিদেশি ফলমূলও আছে। আমরা নিজেদের চাহিদা এখন পূরণ করছি, পাশাপাশি ছোট পরিসরে কিছু লোকজনের চাহিদা পূরণ করতে পারছি। এটা কিন্তু আমাদের মধ্যে একটা স্পৃহা যোগাচ্ছে। শুধু খাদ্য উৎপাদন নয়, এসব উদ্যোক্তা কৃষিতে যুক্ত হওয়ায় তৈরি হচ্ছে কর্মের সংস্থান এবং নিরাপদ খাদ্য সরবরাহের একটা নতুন পথ। সাম্প্রতিক সময়ে এসে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দেশের ব্যবসায়ী কিংবা শিল্পোদ্যোক্তারা কৃষিতে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। তাদের যে জমি জমা সেগুলোর ভিতরে একটা অবকাশ যাপন কেন্দ্র পরিবারের জন্য তৈরি করছে। অন্যদিকে সেখানে ট্রায়াল এরর করে নানান ধরনের ফল ফলাদি, মাছ মাংস, গরুর আবাদ করছে, চাষ করছে। এটা হয়তো ভবিষ্যতে গিয়ে তাদের একটা বড় কর্ম পরিকল্পনা আসবে। অন্যদিকে অর্গ্যানিক কৃষি বা জৈব কৃষি যে কথাটি বলছে, হয়তো বা এদের হাত দিয়েই এগোতে থাকবে। টেকসই বাংলাদেশের কৃষি আরও সমুন্নত হবে একসময় এসে। যশোরের রায়মানিকপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন এখনকার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের রিপোর্ট জানিয়েছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা, নিহতের সংখ্যা বেড়েছে 30। আসিয়ানের মধ্যস্থতা মেনে নিতে প্রস্তুত ব্যাংকক। বিরতির পর আবার আমন্ত্রণ। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে উত্তেজনায় নিহতের সংখ্যা বাড়ছে। কম্বোডিয়া ইতিমধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। থাইল্যান্ড সরাসরি যুদ্ধবিরতির আহ্বান না জানালেও দেশটির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের মধ্যস্থতা মেনে নেবেন। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 33 জনে। দুই দেশে আহতের সংখ্যা 130 ছাড়িয়েছে। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। টানা কয়েক মাস রান্নার তুমুল প্রতিযোগিতা, সাফল্য, ব্যর্থতা আর নানা নাটকীয়তার পর গ্র্যান্ড ফিনালেতে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে সেরা রাঁধুনি সিজন 8 শেষ হয়েছে। চূড়ান্ত পর্বে পরপর 4টি চ্যালেঞ্জ, কিং কর্তব্য বিমূঢ়, সি ফুড চ্যালেঞ্জ, রেস্টুরেন্ট চ্যালেঞ্জ এবং মেগা কিচেন চ্যালেঞ্জে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর বিচারকদের স্কোরে নারায়ণগঞ্জের নিশাত আঞ্জুম বিজয়ী হয়েছেন। সংবাদের রিপোর্টে আবার নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ক্রিকেটের আসর শুরু 9 সেপ্টেম্বর। টি-20 ফরম্যাটে অংশ নেবে বাংলাদেশ, ভারত সহ 8 দেশ। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে খেলার খবর। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ঢাকার এজিএম সফল হওয়ার পর এশিয়া কাপ ক্রিকেট নিয়ে অনিশ্চয়তাও কেটে গেল। 9 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বসছে টি-20 ফরম্যাটের এবারের আসর। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান। কয়েকজন ভাড়াটে লোক দিয়ে দেশ পরিচালনা করা যায় না বললেন মির্জা ফখরুল। জবাবদিহিতা না থাকায় দুর্নীতি কয়েকগুণ বেড়েছে মন্তব্য। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও এক শিশু ও এক নারীর মৃত্যু। হাসপাতাল থেকে বাড়ি ফিরল 2 শিশু। মঙ্গলবার সীমিত পরিসরে স্কুল খোলার সিদ্ধান্ত। হাজারো মানুষের অংশগ্রহণ ও সচেতনতার বার্তায় হাতিরঝিলে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান। এবং যশোর সদরের অটো পার্টস ব্যবসায়ীর শখের খামার এখন সফল বাণিজ্যিক উদ্যোগ। কর্মসংস্থানের পাশাপাশি নিরাপদ খাদ্যের সংস্থান। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।